তো আগের দিন পারমিউটেশন কম্বিনেশনস এর যা কনসেপ্ট ছিল সেগুলো কভার হয়ে গেছে। আজকে ফাংশনস এর কিছু পয়েন্টস কভার করব আর তার সাথে প্রিন্সিপাল। টাইম হলে অঙ্ক করাবো, আর না হলে নেক্সট থেকে অঙ্ক শুরু করবো। f একটা ফাংশন ডিফাইন্ড আছে ফ্রম a to b, কার্ডিনালিটি অফ a আছে ধর m, আর কার্ডিনালিটি অফ b আছে n। তাহলে নাম্বার অফ ফাংশনস কি হয়? বল। n to the power m। হ্যাঁ, n to the power m। ডেরিভেশনস এসবে কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট মনে রাখবি, কারণ ডেরিভেশনস লাগবে না। নাম্বার অফ সারজেক্টিভ or onto functions কত হয়? সারজেক্টিভ আর onto functions মানে there exist if is an onto or surjective function if for every element y belongs to b, there exists at least one element x belongs to a such that f of x equals to y। তো এখানে নাম্বার অফ অনটু ফাংশনস কি হয়ে যায়? প্রথমে n চুজ n অল পসিবল ফাংশনস, তারপরে মাইনাস করবি n চুজ 1 n minus 1 to the power m প্লাস n চুজ 2 n minus 2 to the power m, এরকম করতে করতে যাবে। তাহলে এটা হয়ে যায় summation r equals to 0 থেকে n minus 1 minus 1 to the power r n choose r n minus r to the power m। এটা হয় নাম্বার অফ টোটাল নাম্বার অফ ফাংশনস, আর মাইনাস যেটা থাকবে সেটা নাম্বার অফ ইনটু ফাংশনস। নাম্বার অফ ইনটু ফাংশনস কি? ওই যে জিনিসটা n choose 1 n minus 1 to the power m minus n choose 2 n minus 2 to the power m plus n choose 3 n minus 3 to the power m, এরকম করতে করতে যাবে। তো এটা হয়ে যায়, এটা এই ফর্মে লিখছি না, এটা সেরকম কাজ আছে। নাম্বার অফ ইনজেক্টিভ or one functions কি হয়ে যায়?
ইনজেক্টিভ ফাংশনের ডেফিনেশন কি? f is an injective function if for any x1 and x2 in A, f of x1 equals to f of x2 implies x1 equals to x2. মানে a আর b, আর অবভিয়াসলি এখানে কার্ডিনালিটি অফ a আর কার্ডিনালিটি অফ b ইকুয়াল হতে হবে। তো এখানে আছে a1 a2 a3, এখানে আছে b1 b2 b3, মানে a1 একটাতেই ম্যাপ করবে, a2 একটাতেই ম্যাপ করবে, a3 একটাতেই ম্যাপ করবে। b1 এর একের বেশি প্রি ইমেজ হতে পারে না। তো এখানে তাহলে নাম্বার অফ ফাংশনস কি হয়ে যাবে? a1 এর জন্য কতগুলো পসিবিলিটি? যদি ধরে নিই যে a1 equals to a cardinality of a equals to cardinality of b equals to n, তাহলে a1 এর জন্য কতগুলো পসিবিলিটি? n খানা। a2 এর জন্য a1 যেখানে ম্যাপ করবে a2 সেটা হতে পারে না, তাহলে n-1 খানা। a3 এর জন্য n-2 খানা। এরকম করতে করতে an এর জন্য হয়ে যাবে 1 খানা। তাহলে এটা কি হয়ে যাবে? n ফ্যাক্টোরিয়াল। তারপরে নাম্বার অফ increasing or decreasing functions, সেটা কি হয়ে যাবে? আচ্ছা, আমরা কি করলাম? এটা সরি, এটা হলো ভুল বললাম। ইনজেক্টিভ ওর 1-1 ফাংশন হয়ে যায় npm, আর তারপরে হয় নাম্বার অফ বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ মানে 1-1 and onto। ইনজেক্টিভ ফাংশন মানে কি? একটা করে প্রি ইমেজ থাকবে। আর এখানে তোর কার্ডিনালিটি অফ a অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু কার্ডিনালিটি অফ b, মানে n গ্রেটার ইকুয়ালস টু m। সরি, cardinality of b always greater equals to cardinality of b টাকে কি ধরেছিলাম? n ধরেছিলাম না? n greater equals to m। a তে যদি a1 a2 a3 আছে, আর b তে হয়তো আছে b1 b2 b3 b4। 1-1 মানে b1 এর একটাই প্রি ইমেজ থাকতে পারে, b2 এরও একটাই প্রি ইমেজ থাকতে পারে, b3 এরও একটাই প্রি ইমেজ থাকতে পারে অ্যাট মোস্ট, আর b4 এরও অ্যাট মোস্ট একটাই প্রি ইমেজ থাকতে পারে। তো a1 এর জন্য কতগুলো পসিবিলিটি? 4টে। a2 এর জন্য a1 যেখানে a1 যদি b2 তে ম্যাপ করে, a2 এর জন্য b2 থাকবে না, তাহলে a2 এর জন্য 3টে, আর a3 এর জন্য 2টো। আচ্ছা, আর একটা ধরে নি b4 b5। তাহলে a1 এর জন্য হয়ে যাচ্ছে 5টা পসিবিলিটি,
A2 এর জন্য হয়ে যাচ্ছে 4টে আর A3 এর জন্য 3টে, তাহলে এটা কি হয়ে গেল 5p3। তো এরকম করে npn, A1 এ যদি n খানা থাকে, B তে যদি A সেটে যদি n খানা এলিমেন্ট থাকে, B তে যদি m খানা এলিমেন্ট থাকে, তাহলে নাম্বার অফ ইনজেক্টিভ আর ওয়ান ফাংশন হয়ে যাবে npn। আর বাইজেক্টিভের জন্য দুটোরই কার্ডিনালিটি সেম হতে হবে, 1 হতে হবে, 1 2 হতে হবে। তাহলে A1 A2 A3 B1 B2 B3, যেমন ওই আগেরটাতে বুঝিয়েছিলাম যে B এর এলিমেন্টের জন্য অ্যাটলিস্ট একটা প্রি ইমেজ থাকবে, সেটা মানে অন টু, মানে এরকম এমন কোনো B এর এলিমেন্ট থাকবে না যেটার কোনো প্রি ইমেজ নেই। আর 1 হতে হবে। তাহলে A1 এর জন্য 3টে চয়েস, A2 এর জন্য 2টো চয়েস, A3 এর জন্য একটা চয়েস, তাহলে সেরকম করে n ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তাহলে নাম্বার অফ বাইজেক্টিভ ফাংশন হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল। সবাই বুঝেছিস? হ্যালো? Number of increasing or decreasing functions. Number of increasing functions মানে সেটা আইদার কনস্ট্যান্টও হতে পারে, নাহলে ইনক্রিজিং ও হতে পারে। স্ট্রিক্টলি ইনক্রিজিং বলিনি, সেটা হয়ে যায় n plus m minus 1 choose m plus n minus 1 choose m। আর number of strictly increasing or decreasing functions হয়ে যায় n choose m। কার কোনো ডাউট আছে? এই লাস্টের দুটো কিভাবে হচ্ছে দিদি এবার? ওটা আমি প্রুফে যাচ্ছি না, ওটা প্রুফ করতে হবে বসে বসে, জাস্ট এটুকু মনে রাখবি তাহলে হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে পিজন হল প্রিন্সিপাল। তোদের সবার কাছে এক্সকারশন বইটা আছে? এক্সকারশন ইন ম্যাথমেটিক্স আছে কি? না দিদি, আমার কাছে নেই। অনলাইনে পিডিএফ পেয়ে যাবি, একটু সার্চ করে নিস, অনলাইনে অ্যাভেলেবেল আছে। তো ওখান থেকেই তোরা পিএইচপির সমস্ত এক্সাম্পলস প্লাস এক্সারসাইজেস যা যা আছে সব করে নিবি। পিজনহোল যদি তোদের কাছে 5টা বক্স থাকে, 1 2 3 4 5, আর 6টা অবজেক্টস থাকে, such that একটা বক্সে অ্যাটলিস্ট একটা করে অবজেক্ট থাকবে,
number of objects in each box is greater than 0. তাহলে there will be at least one box containing 2 objects. তাই তো সবকটা বক্সে একটা করে দিলাম, 5টা বক্সে 5টা অবজেক্ট হয়ে গেল। আর একটা অবজেক্ট যে কোনো একটা বক্সে দেবো, তার মানে অ্যাটলিস্ট একটা বক্সে দুটো করে অবজেক্ট থাকবে, দুটো অবজেক্ট থাকবে। দিদি এই জিনিসটা তো এই গ্রেটার দ্যান 0 কন্ডিশনটা না থাকলেও হচ্ছে না, মানে এটা কি নেসেসারি কন্ডিশন? হ্যাঁ, না হলে তো যদি গ্রেটার দেন 0 যদি না বলি তাহলে একটা বক্স ফাঁকা থেকেই যেতে পারে। হ্যাঁ, কিন্তু অ্যাট লিস্ট ওয়ান বক্স কন্টেনিং 2 অবজেক্টস এটা তো হবেই অলওয়েজ। হ্যাঁ, ঠিক আছে, না এই কন্ডিশনটা দরকার নেই। এটা বুঝেছিস? যদি গ্রেটার দেন মানে যদি একটা বক্স 0 অবজেক্ট থাকে, ধর 5th বক্সে কোনো অবজেক্টই নেই, তাহলে অ্যাটলিস্ট আরো দুখানা অবজেক্ট ঢোকাতে হবে। হয়তো এখানে দুটো ঢুকিয়ে দিলাম, না হলে এখানে একটা আর এখানে একটা। তো অ্যাটলিস্ট একটা বক্সে মোর দ্যান 2 অবজেক্টস থাকছে, containing 2 or more objects। তাহলে স্টেটমেন্টটা কি? if more than n objects are distributed into n boxes, then at least one box must receive more than one object। এটা হলো Pigeonhole Principle 1। সেকেন্ড আর একটা আছে, for any positive integers n comma t, if tn plus 1 or more objects are placed in n boxes, then at least one box will contain more than t objects। n খানা বক্স 1 2 3 up to n, tn plus 1, তো সব বক্সে অ্যাটলিস্ট t খানা করে অবজেক্ট থাকবে না। যদি ধর শুধু tn plus 1 অবজেক্ট তোকে পুট করতে বলে, সব বক্সে অ্যাটলিস্ট tn খানা করে থাকবে। মানে যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করি তাহলে এখানে t খানা, এখানে t খানা, এখানে t খানা, আপ টু এখানে t খানা। আর এই একটা অবজেক্ট যে কোনো একটা বক্সে ঢুকে যাবে, তাহলে অ্যাটলিস্ট একটা বক্সে t+1 খানা অবজেক্ট থাকবে যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করি tn খানা অবজেক্ট। এবার যদি tn সবকটা বক্সে যদি কিছু আমরা t এর থেকে কম অবজেক্ট করে দিই, তাহলে অ্যাটলিস্ট একটা বক্সে t+1 এর থেকেও বেশি খানা অবজেক্ট থাকবে। তাই তো?
আর যদি tn+1 এর থেকে বেশি অবজেক্টস হয় তাহলে তো আমরা আরোই ভালো করে বলতে পারবো যে একটা বক্সে মোর দ্যান t+1 খানা অবজেক্ট থাকবে। ক্লিয়ার স্টেটমেন্টটা? হ্যাঁ টোটাল চারটে স্টেটমেন্ট আছে, চারটে স্টেটমেন্টই লিখে রাখ। ইফ দ্য অ্যাভারেজ অফ n পজিটিভ numbers is t, then at least one of the numbers is greater than or equal to t. Further, at least one of the numbers is less than or equal to t. ধরে নে a1 a2 n টা নাম্বার আছে, তাহলে a1 plus a2 up to an এটার অ্যাভারেজ বলে দিয়েছে t। তাহলে a1 plus a2 up to an এটা সামেশন হয়ে যাচ্ছে nt। এবার যদি সবকটা নাম্বারই a1 এর থেকে ছোট হয়, সরি সবকটা নাম্বারই যদি t এর থেকে ছোট হয় তাহলে এই সামেশনটা if all the ai's I from 1 to n are less than t, then a1 plus a2 এই সামেশনটা strictly less than nt হয়ে যাবে। এটা কন্ট্রাডিকশন, কারণ আমাদের তো ইকুয়াল বলেছি। তাহলে অ্যাটলিস্ট একটা ai কে ইকুয়াল টু t থাকতে হবে, মোর ইকুয়াল টু আর গ্রেটার দ্যান ইকুয়াল টু। a1 টা যদি t এর থেকে ছোট হয় অবভিয়াসলি সেটাকে মেকআপ করার জন্য a2 থেকে an এর মধ্যে যে একটা অ্যাটলিস্ট একটা ai কে ইকুয়াল টু t অর গ্রেটার দ্যান ইকুয়াল টু t হতে হবে, তাই তো? তুমি এটা আরেকবার বল। और পাঁচটা নাম্বার নিচ্ছি 5 5 5 5 5 সবকটা ইকুয়াল, তাহলে এর অ্যাভারেজ কি হয়ে যাবে 5। হ্যাঁ এবার যদি ফার্স্ট নাম্বারটা 5 এর থেকে কম হয়, যদি এটা 4 হয়ে যায়, এর অ্যাভারেজ কি 5 থাকবে? না, না কমে সেটাকে যাবে। 5 বানানোর জন্য অ্যাটলিস্ট এই চারটের মধ্যে একটা 5 কে 6 হতে হবে। হ্যাঁ ওটাই বলছি, যদি সবকটা লেস দ্যান টি হয় কখনোই সামেশনটা nt হবে না। অ্যাটলিস্ট কিছু হ্যাঁ নাম্বারকে এটাই ছোট হবে। গ্রেটার দ্যান ইকুয়াল টু টি মানে অ্যাভারেজটা হতেই হবে, তাই তো? ওটাই বলেছে if the average of n positive number is t, then at least one of the numbers is greater than or equal to t। এবার বুঝলি? হ্যাঁ বুঝতে পেরেছি। তো এইভাবে সেকেন্ডটা প্রুফ করতে পারিস যে at least one of the number is less than or equal to t, সেটা হোল্ড করবে। যদি সবকটা নাম্বারকে গ্রেটার দ্যান টি নিয়ে নি
তাহলে সামেশনটা গ্রেটার দ্যান এনটি হয়ে যাবে, সেটা কন্ট্রাডিকশন। তার মানে অ্যাটলিস্ট একটা নাম্বারকে লেস দ্যান অর ইকুয়াল টু টি হতেই হবে। হ্যাঁ মানে এই 5 একটা নাম্বারও যদি 6 হয়ে যায় তাহলে অ্যাভারেজটা 5 থাকবে না, তো এর মধ্যে একটা নাম্বারকে 4 হতে হবে। হ্যাঁ আর একটা আছে লেট q1 q2 up to qn be positive integers if q1 plus q2 up to qn minus n plus 1 objects are put into n boxes, then either the first box contains at least q1 objects or the second box contains at least q2 objects। এরকম করতে করতে or the nth box contains at least q1 objects। ধর q1 q2 qn minus n plus 1 এই অবজেক্টস গুলো I খানা boxes, I objects distributed in I boxes, এখানে I ভ্যারি করছে 1 থেকে n অবধি, such that ith box contains less than qi objects। মানে ফার্স্ট বক্সটা q1 এর থেকে কম অবজেক্টস থাকবে, সেকেন্ড বক্সে q2 এর থেকে কম অবজেক্টস থাকবে, থার্ড বক্সে q3 এর থেকে কম অবজেক্টস থাকবে, ঠিক আছে? তাহলে টোটাল নাম্বার অফ অবজেক্টস ইন n বক্স কি লিখতে পারি? সেটা হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল টু, ফার্স্ট বক্সে কি আছে? q1 এর থেকে কম অবজেক্ট, তো ধরে নিতে পারি q1 মাইনাস 1 খানা অবজেক্ট, মানে আইদার লেস দ্যান q1 মাইনাস 1 না হলে ইকুয়াল টু q1 মাইনাস 1, তাহলে ফার্স্ট বক্সে q1 এর থেকে কম অবজেক্ট থাকবে, লিখতে পারি তো এটা? হ্যাঁ প্লাস q2 এর থেকে কম অবজেক্ট থাকবে মানে লেস দ্যান ইকুয়াল টু q2 মাইনাস 1, এরকম করতে করতে qn nth বক্সে qn মাইনাস 1 কম অবজেক্ট থাকবে, qn মাইনাস 1 এর থেকে লেস দ্যান ইকুয়াল টু qn মাইনাস 1 খানা অবজেক্ট থাকবে, তাহলে এটা সামেশন কি হয়ে যাচ্ছে? q1 প্লাস q2 আপ টু qn মাইনাস n খানা 1 আছে n, কিন্তু আমাদের কাছে টোটাল নাম্বার অফ অবজেক্টস কি ছিল? এতগুলো,
আর এখানে আমরা যদি এটা ধরে নিই যে সব বক্সে কিউ আই এর থেকে কম অবজেক্ট থাকবে, ith বক্সে কিউ আই এর থেকে কম অবজেক্ট থাকবে, তাহলে টোটাল নাম্বার অফ অবজেক্টস কি হয়ে যাচ্ছে, লেস দ্যান ইকুয়াল টু কিউ1 মাইনাস কিউএন মাইনাস এম। যদি ইকুয়ালিটির কেসটাও ধরি, একটা অবজেক্ট কম হয়ে যাচ্ছে, তাই তো? তো ইকুয়ালিটির কেসটা যাতে হোল্ড করে, তাহলে অ্যাটলিস্ট একটা বক্সে কিউআই খানা অবজেক্ট থাকবে। এই একটা অবজেক্টকে কোথায় ডিস্ট্রিবিউট করবি, যে কোনো একটা কিউ1 কিউ2 কিউএন বক্সের মধ্যে। তাহলে এখানে যদি তুই একটা বক্সে একটা অবজেক্টকে অ্যাড করে দিস, তাহলে এখানে কিউ1 খানা অবজেক্ট হয়ে যাচ্ছে, ফার্স্ট বক্সে কিউ1 খানা অবজেক্ট হয়ে যাচ্ছে, নাহলে সেকেন্ড বক্সে কিউ2 খানা অবজেক্ট হয়ে যাবে, না হলে কিউএন নাম্বার সরি এনএথ বক্সে কিউএন খানা অবজেক্ট হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ বুঝতে শুনতে পেলাম না, বুঝেছিস? হ্যাঁ এই স্টেটমেন্টটা ক্লিয়ার? হ্যাঁ তাহলে পিএইচপি থেকে কোশ্চেন সিএমআই তে তো দেয়। এইটা একটু ট্রাই কর, গিভেন m integers a1 a2 up to am, show that there exist integers k comma s with 0 less than equals to k less than s less than equals to m, such that ak plus 1 plus ak plus 2 to as is divisible by m. এটা একটু কর, আমি ততক্ষণ সিএমআই এর তুই 0 লেস দ্যান ইকুয়ালস টু কে, তারপরে লেস দ্যান এর তলায় কি লিখে দে। 0 লেস দ্যান ইকুয়ালস কিছু বললি? না, এই জায়গাটা বুঝতে পারছিলাম না যে মানে কি লিখেছে তাই জিজ্ঞেস করলাম। এবার বুঝতে পারছিস? হ্যাঁ এই তোমাকে বলেছিলাম ওই সিএমআই পিএসবি কোশ্চেনের ফাংশনের অঙ্কগুলো একটু অ্যাপ্রোচ গুলো বলে দিতে, তা ওটা একটু বলে দিও। সিএমআই এর হ্যাঁ দাঁড়া, আচ্ছা সিএমআই এর ফাংশনস আর পিএইচপি। হ্যাঁ পিএসবি। ওটাই খুঁজছি আমি।
আগে এটা আমি নিজে বুঝে দেবো। তার আগে এটা কর। I have 7 pairs of socks in my drawer. Each of different color. Each pair. How many socks do I have to draw out in order to guarantee at least one pair? What if I want a matching set of gloves and socks? Socks and gloves on me. এটা কেউ একটু বল। এই পিজিয়ান হোল দিয়ে হবে না? হ্যাঁ, পিজেন হোল দিয়ে তো পিজেন হোলেরই অঙ্ক দিলাম। বল। বল। 7টা পেয়ার অফ সক্স আছে, তো আমাকে এনশিওর করতে হবে যে আমি অ্যাটলিস্ট একটা পেয়ার পিক করেছি। কতগুলো ড্র করতে হবে? 7টা যদি আমি সক্স ড্র করি, হতেই পারে অল ডিফারেন্ট কালার। তারপরে যদি 8 নাম্বার সক্সটা ড্র করি, তাহলে ওইটা একটা কালারের সঙ্গে ম্যাচ খাবে, কারণ আমাকে 7 পেয়ার্স অফ সক্সই আছে। 8 সক্সটা ড্র করলে সেটা একটা কালারের সঙ্গে ম্যাচ হবে, তাহলে এটা এনশিওর করবে যে আমি অ্যাটলিস্ট 1 পেয়ার অফ সক্স তুলেছি। ম্যাচিং কালার, তাই তো? হ্যাঁ। এবার বলেছে যে what if I want a matching set of gloves and socks? তো আমরা যদি এটা ওয়ার্স্ট কেস সিনারিও হতেই পারে যে তুই 6 নাম্বার ড্রতে তুই দুখানা একটা ম্যাচিং পেয়ার অফ সক্স পেয়ে গেছিস,
বাট তোকে এনশিওর করতে হবে, গ্যারেন্টি করতে হবে যে তোর কাছে অ্যাটলিস্ট একটা ম্যাচিং পেয়ার অফ সক্স আছে। সেটা 8th ড্রতেই পসিবল। 7টা আলাদা আলাদা সক্স তুলে নিলি, 8th ড্রতে যেই সক্সটা তুলবি সেটার সঙ্গে কালার ম্যাচ হবেই একটা। তো এবার বলেছে যে এনশিওর করতে হবে যে ম্যাচিং সেট অফ গ্লাভস তুলেছিস। তাহলে ধর এবার তোর কাছে 7 পেয়ার সক্স আছে আর 7 পেয়ার গ্লাভস আছে। তুই প্রথমে 21টা অবজেক্ট তুললি, মানে 21টা আইটেমস, ঠিক আছে? তুই তো আর বুঝবি না যে তুই কি তুলছিস, সব একদম মিক্স করা আছে। 21টা অবজেক্ট তুললি, একটু বড় বড় লাগছে। হ্যাঁ, 21টা অবজেক্ট তুললি, সেটার মধ্যে ওয়ার্স্ট কেস সিনারিও কি হতে পারে? তোর কাছে 7টা গ্লাভস তুই তুলে নিয়েছিস, আরো 7টা গ্লাভস তুলে নিয়েছিস, আর 7টা সরি 7 ওয়ার্স্ট কেস সিনারিওটাই হতে পারে। 7টা সক্স তুলে নিয়েছিস, 7টা সক্স তুলে নিয়েছিস, আর 7টা গ্লাভস তুলে নিয়েছিস। তাহলে 22nd অবজেক্ট এটা তুলবি, সেটার সঙ্গে একটা গ্লাভস ম্যাচ করেই যাবে। বা এটা হতে পারে তুই 7টা সক্স তুলে নিয়েছিস, 7টা গ্লাভস তুলে নিয়েছিস, আর 7টা গ্লাভস তুলে নিয়েছিস। 22nd অবজেক্টে যা তুলবি, ধর সক্স এলো, তো সেটা ম্যাচ করে যাবে, কারণ তুই সবকটা গ্লাভস তুলে নিয়েছিস, বেঁচে আছে তোর কাছে সক্স। আর এখানে তুই সবকটা সক্স তুলে নিয়েছিস, বেঁচে আছে তোর কাছে গ্লাভস। এরপরে যেই অবজেক্টটা তুলবি সেটার সঙ্গে গ্লাভস এর কালার ম্যাচ হয়ে যাবে। এবার তুই বলতেই পারিস যে দিদি আমি প্রথমে 6টা সক্স তুলেছি, তারপরে 8টা গ্লাভস তুলে নিয়েছি, তারপরে আরো 7টা গ্লাভস তুলেছি। এরকম হতেই পারে। এটা একটা ব্রেক করলাম, মানে 21কে ব্রেক করছি। তাহলে তুই এখানে 8টা গ্লাভস যখনই তুলবি, তোর কাছে 7টা পেয়ার আছে, তার মানে এখানে একটা তোর ম্যাচ হয়ে গেল। না, 8টা গ্লাভস আর 7টা গ্লাভস কি করে তুলতে পারবি? তোর কাছে তো আছেই 21, মানে 7 পেয়ার অফ গ্লাভস আর 7 পেয়ার অফ সক্স। এখানে তো 15টা গ্লাভস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুই 8টা তুললি গ্লাভস, আর এখানে আরো 6টা গ্লাভস তুললি। গ্লাভস তাহলে হ্যাঁ, বলছি 6টা তুলতে হবে গ্লাভস তাহলে। হ্যাঁ, তারপরে যখনই আরো তুই 2খানা সক্স তুলতে পারবি, আরো 1খানা তুই ধর সক্স তুলে নিলি। এবার 8 নম্বর তুই সক্স তুললে সেটা ম্যাচ করেই যাবে সক্সের সাথে। তো এইভাবে ম্যাচ করেই যাবে, বোঝা গেল? মোটামুটি তুই যদি 22খানা অবজেক্ট তুলিস, তাহলে তুই এনশিওর করতে পারবি তোর কাছে অ্যাটলিস্ট 1 পেয়ার অফ সক্স আছে আর অ্যাটলিস্ট 1 পেয়ার অফ ম্যাচিং গ্লাভস আছে। যদি সেকেন্ড যে টেস্টটা বললে 7 গ্লাভস আর 7 গ্লাভস, তো ওক্ষেত্রে তো আমি মানে পেয়েই গেছিলাম 14টা টোটাল, তো সেক্ষেত্রে 7টা পেয়ার তো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আর 22 নম্বরটা তোলার তো দরকার নেই। 1 সেকেন্ড দাঁড়া, কি বলেছে কতগুলো সক্স কতগুলো গ্লাভস আছে? মানে তোর কাছে টোটাল তুই কতগুলো ড্র করতে পারবি?
তোর কাছে আছে 7 pairs of socks আর 7 pairs of gloves. টোটাল কতগুলো ড্র পসিবল? 14টা সক্স আর 14টা গ্লাভস, তাহলে টোটাল 28 খানা ড্র পসিবল। তুই যদি 21 খানা অবজেক্ট তুলে নিস তাহলে এটা এনশিওর করবে না কি 3 items of each color? হ্যাঁ এনশিওর করবে। এবার তুই যদি 22nd আইটেমটা তুলিস তাহলে যে কোনো একটা ম্যাচিং সেট হয়ে যাবে। তাই তো? হ্যাঁ সেটা ঠিক। কিছু অসুবিধা আছে বল? ঠিক আছে বুঝেছি। বাকিরা কেউ কিছু বল। এক সেকেন্ড। সিএমআই তে একটা অঙ্ক ছিল, among integers 1 2 up to 200 if 101 are chosen, show that 101 integers, show that there are two numbers such that one is divisible by the other. এটা একটু ভাব। এখানে দুটো কেস আসবে না কি? 100টা প্রথম 100টা ড্র এর মানে প্রথম 100টা নাম্বার যদি ড্র করছি, তো সেক্ষেত্রে যদি সমস্ত ইভেন নাম্বার গুলো চলে আসে এর মধ্যেকার, তাহলে 101 নাম্বার যে ড্রটা সেটা ড্র ইভেন হতেও পারে, নাও হতে পারে। ইভেন না 1 হতে পারে। থেকে 200 এর মধ্যে তো 100 খানা ইভেন ইন্টিজার্স আছে আর 100 খানা অড ইন্টিজার্স আছে। হ্যাঁ সেটাই। সুতরাং 100টা যদি ইভেন আগেই চলে আসে 100টা ড্র এর মধ্যে, তো সেক্ষেত্রে 101 নম্বর যে ড্রটা, তো সেক্ষেত্রে ওটা কোনোদিনই ইভেন আসবে না, তো ওটা 2 দিয়ে বিভাজ্য হবে না। না, আর যদি 100টার মধ্যে যদি 99টা অ্যাটলিস্ট আসে, তো তাহলেও ওই 101 নম্বর ড্রতে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা পেতে পারি। 101টার মধ্যে 99টা কি আসে? মানে ইভেন নাম্বার। 101টা মানে প্রথম যে 100টা তুলছি ধরো, তো সেই 100টার মধ্যে 99টা অ্যাটলিস্ট মানে অ্যাটমোস্ট 99টা যদি আসে, তাহলেই আমরা যে 101 নম্বর ড্রটা তুলবো সেটাতে 2 দ্বারা ডিভিজিবল নাম্বার পাবো। হ্যাঁ, তাতে হ্যাঁ মানে এই দুটো কেস আসবে। তো এরপরে কি করতে হবে? হ্যাঁ দুটো কেস আসছে, কিন্তু এখান থেকে তুই কি বলতে পারবি যে ওয়ান ডিভাইডস দ্য আদার? তুই 2 দিয়ে ডিভিজিবল এর কথা বলছিস। ধর 101 এর মধ্যে কোনো নাম্বারই 2 এলো না, 2 ছাড়া বাকি নাম্বার এলো, তাহলে তুই কি করে বলবি? তুই তো বলছিস 2 দিয়ে ডিভিজিবল হবে সব, তো তাহলে কি করে বলবি যে ওয়ান ডিভাইডস দ্য আদার? 2 এলোই না ওই ড্র এর মধ্যে, বাকি 99 খানা ইভেন ইন্টিজার্স এলো
আর তার সঙ্গে একটু অড ইন্টিজার্স। ওয়ান ইজ ডিভিজিবল বাই দ্য আদার মানে 101 এর প্রত্যেকটা নাম্বার প্রত্যেকটাকে দ্বারা ডিভিজিবল হবে? না, মানে একটা পেয়ার অফ নাম্বার হবে, মানে যে কোনো দুটো নাম্বার এরকম এক্সিস্ট করবে যে একটা একটাকে ডিভাইড করবে। কোশ্চেনটাই ছিল। তাহলে ওই ফার্স্ট যে ড্রটা তুলবো সেটার উপরে ডিপেন্ড করে নেক্সট ড্রটার উপর মানে ডিপেন্ড হয়ে যাবে আর কি। যদি মানে না, পাঁচ ডিপেন্ড না, ইন্ডিপেন্ডেন্ট ড্র। যে কোনো 101টা নাম্বার। আচ্ছা মানে 101টা ড্র করার পরে আমরা চেক করবো ডিভিজিবল হচ্ছে কি। হ্যাঁ, যে একটা পেয়ার থাকবে সাচ দ্যাট যে একটা নাম্বার একটা নাম্বারকে ডিভাইড করবে। কোয়েশ্চেনটা আমি চেক করছি। কোয়েশ্চেনটা কোন ইয়ারে এসেছিল সেটাই তো। কোয়েশ্চেনটা খুঁজে পাচ্ছি না।
তো m একটা নাম্বার belongs to this set 200, ঠিক আছে? আর m কে আমরা ধর লিখলাম 2 to the power I into dm, যেখানে dm টা হলো odd for all m, ঠিক আছে? এবার এই ফর্মে লিখতেই পারি একটা নাম্বারকে, যদি নাম্বারটা অড নাম্বার হয়, সাপোজ 3, তাহলে dm টা কি হয়ে যাবে 3, I এর ভ্যালু হয়ে যাবে 0। যদি নাম্বারটা কোনো 27, তাহলে dm এর ভ্যালু 27 হয়ে যাবে, I এর ভ্যালু তখন 0 হয়ে যাবে। আর যদি কোনো ইভেন নাম্বার হয়, যদি 4 হয়, তাহলে I এর ভ্যালু 2 হয়ে যাবে, dm এর ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে dm সবসময় ইভেন। যদি 6 হয় তাহলে I এর ভ্যালু হয়ে যাবে 1 আর dm এর ভ্যালু 3 হয়ে যাবে। তাহলে সব নাম্বারকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতেই পারি। ইভেন হলে I এর কিছু ভ্যালু থাকবে আর dm তে একটা অড পার্ট থাকবে, আর অড নাম্বার হলে শুধু dm এরই মানে ভ্যালু থাকবে, I এর ভ্যালু 1 হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক তো? তাহলে কতগুলো অড নাম্বারস আছে? 100 খানা অড নাম্বারস আছে, আর আমরা 101 খানা নাম্বার চুজ করেছি। তাহলে পিজনের প্রিন্সিপাল দিয়ে কি বলতে পারি, যে অ্যাটলিস্ট দুটো নাম্বার হবে যাদের সেম অড পার্ট হবে। হান্ড্রেড খানা অড নাম্বারের জন্য 100 ডিফারেন্ট ভ্যালুজ অফ dm পেয়ে যাব, তাই তো? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি। এবার 101 নাম্বার যদি চুজ করি তাহলে dm এর ভ্যালু কোনো অড পার্টের সঙ্গে সেম হবে। সেটা যদি ইভেন হয় তাহলে dm এর ভ্যালু 1 হয়ে যাবে, তাই তো? হ্যাঁ তাহলে ধরে নিচ্ছি x একটা নাম্বার যার হলো 2 to the power a into d, আর y একটা নাম্বার 2 to the power b into d, ঠিক আছে, যার d এর ভ্যালুগুলো সেম। তাহলে যেই x আর y এর মধ্যে যেটার এক্সপোনেন্ট বড়, y x will divide y if b is greater equal to a, or y will divide x if a is greater equal to b। তাহলে বলতে পারছি এটা।
বোঝা গেল? হ্যাঁ। তো তাহলে তোরা এক্সকারশন থেকে পিএইচপি সব অঙ্ক, এক্সারসাইজ আর এক্সাম্পলস, তো ওখানে দেখবি যে এক্সারসাইজের অঙ্কগুলো তো তোর সলিউশন দেওয়া আছে, এক্সাম্পলের অঙ্কগুলোর সলিউশন দেওয়া আছে, এক্সারসাইজের অঙ্কগুলো পেছনের দিকে কোথাও একটা সলিউশন দেওয়া আছে, সব সলিউশন ওখানে দেওয়াই আছে, সব প্র্যাকটিস করে নিবি। আর সিএমআর পেপারসও দেখবি, যেগুলো পিএইচপি অঙ্ক আছে খুঁজে খুঁজে একটু বের করিস, প্র্যাকটিস করিস, প্রবলেম থাকলে আমাকে বলিস। নেক্সট দিন আমরা পিএইচপি, কম্বিনেটরিক্স আর ফাংশনস সব মিলিয়ে 5টা কোয়েশ্চেন্স আর কিছু কোয়েশ্চেন্স করবো, ঠিক আছে?